যুক্তরাষ্ট্রের টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। অধীর আগ্রহে মার্কিনরা। ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাকযুদ্ধ। নিজেদের তৈরি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন দক্ষিণ কোরিয়ার। পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার হুঁশিয়ারি। আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন শিগেরু ইশিবা। আগাম নির্বাচনের ঘোষণা। নিয়ম অনুযায়ী পদত্যাগ করেছেন ফুমিও কিশিদা। এবং ভারতের জম্মু কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। 40 আসনে ভাগ্য নির্ধারণ হবে 415 প্রার্থীর। 8 অক্টোবর ফল প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। লেবাননে স্থল অভিযানের মধ্যেই একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে। একদিনে ইসরায়েলি হামলায় দেশটিতে প্রায় 100 জন নিহত হয়েছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের পাশাপাশি সিরিয়ায় বোমা হামলা চালিয়েছে দখলদাররা। এতে অন্তত 3 জনের প্রাণহানি হয়েছে। বর্বর ইসরায়েলিদের হামলায় নিরীহ গাজাবাসীর মতোই অবস্থা হচ্ছে লেবাননের বাসিন্দাদের। হামলার কারণে উপায় না পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন প্রাণপণে। এর মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অত্যাধুনিক সমরাস্ত্র ও সাঁজোয়া যান নিয়ে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে সীমান্ত পার হয়ে। শুধু তাই নয়, রাজধানী বৈরুতে থেমে নেই একের পর এক বিমান ও বোমা হামলা। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। এর মধ্যেই লেবাননের আল দাউদিয়া শহরে দখলদারদের বোমাবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়াও দেশটির উপকূলীয় সিডন শহরের শরণার্থী ফিলিস্তিনিদের আবাসস্থল আইন আল হিলওয়ে আশ্রয় শিবিরেও চালানো হয়েছে বোমা হামলা। এতে ফিলিস্তিনি নেতার ছেলেসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। পাশাপাশি সিরিয়ায় বোমা হামলা চালিয়েছে দখলদাররা। এতে এক সাংবাদিক সহ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। স্বল্প পরিসরে হলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলিদের 12টি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা। এর মধ্যে পরপর 3টি রকেট হামলা চালায় গ্যালিলি অঞ্চলে, যার মধ্যে 2টি রকেট ভূপাতিতের দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। তৃতীয় রকেটটি একটি খোলা স্থানে আঘাত হানে, তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলি আগ্রাসনের ভয়ে লেবানন ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা। কেউ আশ্রয় নিচ্ছেন সিরিয়ায়, আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন সাইপ্রাসে। তবুও আশা হারায়নি লেবাননের বাসিন্দারা। এখনও তাদের মনে রয়েছে ইসরায়েলকে পরাজিত করার প্রত্যাশা। সিরিয়া লেবানন সীমান্তে দাঁড়িয়ে আছে বহু মানুষ। অপেক্ষা শুধু সীমান্ত পার করার। কেউ গাড়ি করে আসছে, আবার কেউ কেউ পায়ে হেঁটে আসছে। হাতের সামনে যা পেয়েছে তাই নিয়ে রওনা হয়েছে লেবাননের এ বাসিন্দারা। একটু মাথা গোজার ঠাঁইয়ের আশায় দেশ ছাড়ছেন হাজারো লেবাননবাসী। আমরা বোমার শব্দে ভয় পেয়ে যাই। এমন পরিস্থিতির মুখোমুখি এর আগে কখনো হইনি। আমি রাজনীতি বুঝি না, জানি না পরিস্থিতি আবার কবে স্বাভাবিক হবে। লেবাননের কোনো কোনো জায়গাকে সামরিক জোন বলে ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সেসব এলাকা ছেড়ে পালাচ্ছে জনগণ। তবে যারা এখনো দেশেই আছেন তারা আশা হারাননি। ইসরায়েলকে পরাজিত করার প্রত্যাশা করছেন লেবাননের বাসিন্দারা। আমার মতে ইসরায়েলের সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। হিজবুল্লাহর প্রতিরক্ষা খুবই শক্তিশালী। যদিও হাসান নাসরাল্লাহ আমাদের মাঝে আর নেই, কিন্তু হিজবুল্লাহ শিবিরে তার মতো হাজারো নেতা আছে। নারী শিশু সহ বড় বড় দলে লেবাননের বাসিন্দারা সিরিয়ার শরণার্থী শিবিরে আসছে। কেউ কেউ আবার বোমা হামলায় আহত হয়ে বিভিন্ন ক্ষত নিয়ে আসছেন। সীমান্তে UNHCR ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা শরণার্থীদের পানি, খাবার, চাদর দিয়ে সাহায্য করার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের জন্য দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালশ প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের CBS ব্রডকাস্ট সেন্টারে বিতর্ক অনুষ্ঠিত হবে। এবারে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বাকযুদ্ধ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
গেল সেপ্টেম্বরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের টিভি বিতর্কের পর এবার মুখোমুখি তাদের দুই রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ডেমোক্রেট আর ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স লড়ছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়ে। মার্কিন জাতীয় রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে মঙ্গলবার একমাত্র বিতর্কটি হচ্ছে নিউ ইয়র্কের সিবিএস টেলিভিশনের আয়োজনে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এটি শেষ বিতর্ক, তাই কমলা ও ট্রাম্পের দুই রানিং মেটের বিতর্ক দেখতে এখন মুখিয়ে আছেন মার্কিন জনগণ। এরই মধ্যে নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন তারা। কথার লড়াইয়েও একে অন্যকে ঘায়েল করছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্রেটদের আক্রমণ করে চলেছেন 40 বছর বয়সী ভ্যান্স। ট্রাম্প ও ভ্যান্সকে ছেড়ে কথা বলছেন না কমলার সহযোগী 60 বছর বয়সী সাবেক শিক্ষক ওয়ালজো। এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একটা বিষয় মিল রয়েছে, আর তা হচ্ছে কমলা ও ট্রাম্প দুজনেই চান তাদের রানিং মেটরা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয় করে হোয়াইট হাউসে যাওয়ার পথ সুগম করবেন। বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক থমাস ওয়ালেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা বড় ধরনের নাটক দেখতে চান, যা তারা মঙ্গলবার টেলিভিশনে দেখতে পাবেন। তিনি বলেন, নির্বাচনে বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারে ভাইস প্রেসিডেন্ট নিয়ে এমন বিতর্ক আগে তেমন দেখা যায়নি। সিবিএস টেলিভিশনের এই ব্রডকাস্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক। আগামী 5 নভেম্বরের নির্বাচনের আগে বড় নেতাদের এটাই শেষবার মুখোমুখি হওয়ার ঘটনা। ইতিমধ্যে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দক্ষিণ কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। দেশটির সশস্ত্র বাহিনী দিবসে ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্রের প্রদর্শনের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিল সিওল। শুধু তাই নয়, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে দেশটি ধ্বংসের মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। উত্তর কোরিয়ার যে কোনো হামলা মোকাবেলায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক জোট সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। হাতে নিজ নিজ বাহিনীর পতাকা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সামরিক বাহিনীর সদস্যরা। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই আয়োজন। দিবসটিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রায় 340টি আধুনিক সরঞ্জাম ও অস্ত্র প্রদর্শন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হিউনমু 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি প্রায় 8 টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ বাংকার ধ্বংস করার ক্ষমতা রাখে। প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশিত এই ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউল। যুক্তরাষ্ট্র এই প্রদর্শনীতে তাদের দীর্ঘ পাল্লার B-1B যুদ্ধ বিমান উড়িয়ে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রদর্শিত সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলো উত্তর কোরিয়ার যে কোনো আক্রমণের বিরুদ্ধে জবাব দিতে সক্ষম বলে জানান প্রেসিডেন্ট ইউন সুক ইউল। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তাদের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেষ্টা করে, তাহলে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র জোটের কঠোর জবাবের মুখোমুখি হবে। সেই দিনই হবে উত্তর কোরিয়ার শাসনের অবসান। অপরদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার একথা জানান। তিনি বলেন, এই ঘটনায় দায়ীদের জবাবদিহি থাকতে হবে। এদিন বাংলাদেশের কয়েকজন গণমাধ্যম কর্মীকে আটক রাখার বিষয়েও প্রশ্ন করা হয় তাকে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের অবস্থান কি তা জানতে চাওয়া হয়। জবাবে মিলার বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। We think there need to be full investigations into the civilians who lost their life during the protests and the crackdown on the protests in recent months. And there needs to be full accountability for anyone responsible. We want to see press freedoms upheld in Bangladesh and of course across the world. আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী হলেন শিগেরু ইশিবা। মঙ্গলবার পার্লামেন্টে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়। নির্বাচিত হয়েই দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইশিবা। মঙ্গলবার দেশটির নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে নিয়ম অনুযায়ী পদত্যাগ করেন ফুমিও কিশিদা। গেল অগাস্টে
দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। 2012 সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছে পরাজিত হয়েছিলেন ইশিবা। সবশেষ সানাই তাকাইচিকে পরাজিত করে দলের নেতা হন 67 বছর বয়সী শিগেরু ইশিবা। ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের তৃতীয় ও শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার কড়া নিরাপত্তায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ দফায় ভোট হচ্ছে 40টি আসনে। এর মধ্যে জম্মু অংশে 24টি আসন আর কাশ্মীর উপত্যকায় পড়েছে বাকি 16টি। তৃতীয় দফার ভোটে লড়েছেন 415 জন প্রার্থী। ভোটার সংখ্যা প্রায় 39 লাখ। এর আগে প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছিল প্রায় 61%, আর দ্বিতীয় দফায় ভোট পড়েছে 97.3%। সুপার টাইফুন ক্র্যাথনের প্রভাবে ফিলিপিন্সে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া। এবার তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে এই সুপার টাইফুন। বুধবার ভোরে দেশটির বন্দর নগরী কাওশিয়ংয়ে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। ক্ষয়ক্ষতি কমাতে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির কয়েক হাজার বাসিন্দাকে। বাতিল করা হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। সুপার টাইফুন ক্র্যাথন ফিলিপিন্সে আঘাত না হানলেও এর প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস। নিরাপদে সরিয়ে নিতে হয়েছে অনেক বাসিন্দাকে, তবে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর। এবার তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে এই ভয়াবহ ঝড়। বুধবার সকাল নাগাদ দেশটির বৃহৎ বন্দর নগর কাওশিয়ংয়ে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এরই মধ্যে ভয়াবহ এ ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও প্রচণ্ড বাতাস। বাড়ছে সমুদ্রের পানির উচ্চতা। এরই মধ্যে অঞ্চলটির কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ও উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে কয়েকশো সেনা। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের জন্য বাতিল করা হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। প্রস্তুতি হিসেবে আমরা খাবার ও বৈদ্যুতিক টর্চ সংগ্রহ করে রেখেছি। আশা করছি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ব না। বিদ্যুৎ কারখানার কর্মীরা যেন নিরাপদে থাকেন। তাইওয়ানের আবহাওয়া দফতর জানিয়েছে কাওশিয়ং দ্বীপে আঘাত হানার পর ক্র্যাথন দেশটির কেন্দ্রীয় অঞ্চলের মধ্য দিয়ে পূর্ব চীন সাগরের দিকে এগিয়ে যাবে। কাকুলি আখতার, সময় সংবাদ। থাইল্যান্ডে একটি স্কুল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে 25 জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার উথাই থানি প্রদেশ থেকে শিক্ষা সফরে অংশ নিতে ব্যাংককে যাচ্ছিল বাসটি। দমকল বাহিনী জানায় রাস্তায় চলার সময় হঠাৎ এর একটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে সড়ক বিভাজনের সঙ্গে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা তাদের। ঘটনার পরপরই আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। আগুন পুরোপুরি নেভানোর পর বাসের ভেতরে ঢুকে বেশ কয়েকজনের মরদেহ দেখতে পান তারা। অগ্নিকাণ্ডের সময় বাসটিতে 44 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 38 শিক্ষার্থী ও 6 জন শিক্ষক। 16 জন নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে দমকল বাহিনী। টিউনেশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে 3 শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 10 জন। দেশটির কোস্টগার্ড জীবিত উদ্ধার করেছে 29 জনকে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আল জাজিরায় জানিয়েছে, সোমবার সকালে নৌকাটি টিউনেশিয়ার দক্ষিণ পূর্বের জেরবা দ্বীপের কাছে উল্টে যায়। তবে নৌকাডুবির কারণ জানা যায়নি। নৌযানটিতে থাকা অভিবাসন প্রত্যাশীরা মরক্কোর নাগরিক বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। গেল বছর টিউনেশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনায় প্রায় 1,500 মানুষের মৃত্যু হয়েছে। ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে সিটি অব জয় কলকাতা। রুপির বিপরীতে কমেছে বাংলাদেশের টাকার মানও। এতে জরুরি প্রয়োজনে যাওয়া বাংলাদেশি পর্যটকরা ভ্রমণ কাটছাট করে ফিরছেন নিজ দেশে, যার জেরে প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
মার্কুই স্ট্রিটের একটি কোনায় বসে ২০ বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ ২৪ পরগনার আলমগীর মৃধা। বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতদিন ৩ সন্তানকে পড়াশোনা করিয়ে 2 ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তার। তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে 25 কেজি পেয়ারা বিক্রি করতেন, আর এখন সেখানে 8 থেকে 10 কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না। মেডিকেল ও জরুরি প্রয়োজনে ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা। এতে করুণ অবস্থায় কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস ব্যবসায়ীরাও। শুধু আমার কেন, আশেপাশে যত দোকান আছে সবই সকলের অবস্থা একই, সকলের অবস্থা একই। হ্যাঁ, এবার ও বাংলাদেশ থেকে ভাইরা বেশি আসলে তবে তো আমাদের বেচাকেনা বেশি হবে। পুরো শূন্য, এখন কোনো যাত্রী আসা যাওয়া হচ্ছে না। যেগুলো আগে পুরনো ভিসা আছে তারাই আসা যাওয়া করছে, সীমিত লোক। আমাদের ব্যবসার খুব সমস্যা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রুপির বিপরীতে বাংলাদেশি টাকার দাম পতনের ঘটনা। সোমবার কলকাতার বাজারে বাংলাদেশি 100 টাকায় মিলেছে 68 রুপি। টাকার হিসেব মেলাতে না পেরে অনেকেই জরুরি কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে ফিরছেন, আর যারা রয়েছেন তারাও পড়েছেন মারাত্মক অর্থনৈতিক সংকটে। আমি যদি 100 টাকা আমি বাংলাদেশে নিয়ে আসি, প্রায় হাফ চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। টাকার মানে এতই পড়ে গেছে যে আমরা এসে লাভ হচ্ছে না। এক রেট ধরে আসছে এখানে, আমরা ভাবছি যে আমরা গেলে 73, আমরা শুনে আছে 73, 74 করে রেট পাবো, এখানে আমরা 68, 67 করে রেট পাচ্ছি। বাংলাদেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশিরা বলছেন যে তাদের এই ভ্রমণ পরিকল্পনা কাটছাঁট করতে হচ্ছে, আর এর অন্যতম কারণ বাংলাদেশি মুদ্রার দরপতন। আর স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে এই মুদ্রা দরপতন হওয়ার ফলে তারাও ব্যবসায়িকভাবে মার খাচ্ছেন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। চীনের রাজধানী বেইজিংয়ে পালিত হলো চীনের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। বেইজিংয়ের তিয়েনানমেন স্কোয়ারে আনুষ্ঠানিকভাবে চীনা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবটি শুরু করা হয়। সামরিক বাহিনীর কুচকাওয়াজ এবং শত শত পায়রা উড়িয়ে দিনটি পালন করা হয়। চমৎকার এই আয়োজনটি দেখতে আসেন হাজারো দর্শনার্থী। চলছে কুচকাওয়াজ, পায়ে পা মিলিয়ে তালে তালে হেঁটে চলেছে সামরিক বাহিনী। পরিবেশন করা হচ্ছে জাতীয় সঙ্গীত, সেই সঙ্গে উত্তোলন করা হচ্ছে লাল পতাকা। এ যেন চীনাদের জন্য এক অন্যরকম দিন। রাজধানী বেইজিংয়ে দেশটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার চীনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবটি শুরু করা হয়। আকাশে উঠছে শত শত রঙিন বেলুন, সেই সঙ্গে উড়িয়ে দেওয়া হয়েছে শত শত পায়রা। উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা। দেশটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে বেইজিংয়ের তিয়েনানমেন স্কোয়ারে জড়ো হয়েছেন দেশটির শত শত বাসিন্দা। অনুষ্ঠানে আগত সবাই নিজ দেশের পতাকার প্রতি শ্রদ্ধা জানান। 1949 সালের 1 অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং আনুষ্ঠানিকভাবে চীনের নতুন পতাকা তুলে তিয়েনানমেন স্কোয়ারে প্রায় 3 লাখ জনতার সামনে গণপ্রজাতন্ত্রী চীন গঠনের ঘোষণা দেন। ঘোষণাটির পর জাতীয়তাবাদী সরকারের সঙ্গে গৃহযুদ্ধে বিজয়ী হয় তারা। এরপর 2 ডিসেম্বর একটি সভায় আনুষ্ঠানিকভাবে 1 অক্টোবরকে চীনের জাতীয় দিবস হিসেবে অনুমোদন দেয়া হয়। অর্জিতা শেজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। অধীর আগ্রহে মার্কিনিরা ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাকযুদ্ধ। এবং নিজেদের তৈরি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন দক্ষিণ কোরিয়ার। পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার হুঁশিয়ারি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।